আজকের ক্লাসে আমরা বিএ ফিফথ সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 5 নিয়ে আলোচনা করব। দেখো আজকে এটা ইন্ট্রোডাকশন ক্লাস। এই ক্লাসে আমরা সেমিস্টার 5 এর যে সিলেবাস এবং যে কোর্স স্ট্রাকচার সেই জায়গাটাকে বুঝব, তারপর আমরা আমাদের ক্লাস শুরু করব। দেখো ফিফথ সেমিস্টার মানে তোমরা থার্ড ইয়ারে উঠে গেলে। থার্ড ইয়ার মিনস ফিফথ অ্যান্ড সিক্সথ সেমিস্টার। তাহলে তোমরা এবারে সিনিয়রের দলে চলে এসছো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর ছোট নেই, তোমরা থার্ড ইয়ার মানে তোমরা সিনিয়র। তো এখানে তোমাদের কোর্স স্ট্রাকচার কেমন, তোমাদের সিলেবাস কেমন, এই বিষয়টা আমাদের জানতে হবে। দেখো তোমাদের ফিফথ সেমিস্টারে আমরা যদি মেজর পেপার দেখি, তিনটে মেজর পেপার থাকবে। মেজর 1 মানে 5011, মেজর 2 মানে 5012, মেজর 3 মানে 5013। তিনটে মেজর, তার সাথে থাকবে একটা মাইনর থাকবে, আর থাকবে একটা ইন্টার্নশিপ থাকবে একটা। তাহলে ইন্টার্নশিপ কি বাবা? এটা সেই প্রজেক্ট, ফিল্ড ওয়ার্ক, লেখালেখি এসব হবে। এটা প্রজেক্ট, মানে তোমাদের একটা পেপার প্রজেক্টে বেরোবে, আর তিনটে পেপারে পরীক্ষা দিতে হবে, আর একটা মাইনর। তিনটে অনার্স পেপার পরীক্ষা দিতে হবে, একটা মাইনর পরীক্ষা দিতে হবে, আর একটা হবে আমাদের ফিল্ড ওয়ার্ক বা প্রজেক্ট। ওকে, এবার এটা বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ভাবে করাবে। এই যে ইন্টার্নশিপটা, এটা বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ভাবে করাবে। কেউ কোনো হয়তো একটা প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট দিয়ে দিল, যেটা লিখে নিয়ে আসবে। কেউ হয়তো আরো অন্য কিছু করালো, কোথাও ট্যুরে নিয়ে গেল। কেউ হয়তো কলেজ একদিন পরিষ্কার করালো। ও কিভাবে করাবে ওটা কলেজের ওপর ডিপেন্ড করছে। তো বুঝতেই পারছো একটা পেপার ফাঁকি মারা পেপার আছে। ইন্টার্নশিপ মানেই ফাঁকি মারা আমার মনে হয়। এখানে ছেলেমেয়েরা তো সব দেখে দেখে লিখে দেবে, কেউ তো নিজের মতো করে খাটবে না। বাকি চারটে পেপার পড়তে হবে। অর্থাৎ তোমাদের এখন চাপটা বাড়ছে মেজরে। যেহেতু সিনিয়র হচ্ছ, বড় হচ্ছ, গ্র্যাজুয়েশনের ওপরের দিকে যাচ্ছ, তাই তোমাদের চাপটা পড়ছে কোথায়? মেজরে। বাকি অন্যান্য যে পেপারগুলো সেগুলো কিন্তু দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে। যেগুলো প্রথম সেমিস্টারের দিকে যে চাপগুলো ছিল সেগুলো কিন্তু দেখো আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। তো এটাই নিয়ম। তো তোমাদের বেসিক্যালি ফোকাস করতে হবে কোথায়? মেজর কোর্সে। ইন্টার্নশিপটা তো বললাম, ফিল্ড ওয়ার্ক। ইভেন দেখো যদি আমরা মার্কস ডিভিশন দেখি, ইন্টার্নশিপের জন্য মাত্র 50 মার্কস, তাই না? তার মানে তোমাদের সেই এসিসি ছিল 50 মার্কস, ঠিক সেই রকমই ইন্টার্নশিপে 50 মার্কস। এখানে বেশি মার্কসও নেই নাকি? কিন্তু এই যে তোমাদের যে বাকি পেপারগুলো, সেগুলো কি রয়েছে? 75 করে রয়েছে। দেখো মেজরের তিনটেতে 75, আর মাইনারও 75। তোমরা জানো 75 মানে 60 থিওরি, 15 ইন্টারনাল, এইভাবে হয়। আর এখানে প্রজেক্ট, ফিল্ড ওয়ার্ক, এখানে টোটালটাই থিওরি হতে পারে, লেখালেখি হতে পারে, কিছু লিখতে দিল, প্রজেক্ট করতে দিল, আর তার সাথে একটা ভাইভাও নিতে পারে, আবার না নিতেও পারে। ঠিক আছে, এখানে লিখেছে যে 30 নাম্বার লেখালেখি আর 20 নাম্বার ভাইভা লেখা রয়েছে। তো এটা হবে কিনা আদৌ মনে হচ্ছে না। যদি হয়তো ভালোই হয়, যে 30 নাম্বার রিটেন হলো, একটা প্রজেক্ট করতে দিল, আর 20 নাম্বার তোমাদের ওই প্রজেক্টের উপর ভাইভা নিল, টোটাল 50। ওকে, তাহলে এটা ইন্টার্নশিপ হয়ে গেল। এবারে আমাদের যে মেজর, আমরা তো মেজর নিয়ে ফোকাস করবো, যেহেতু আমরা অনার্সের স্টুডেন্ট। সে 3 ইয়ার্স হোক, 4 ইয়ার্স হোক, যাই হোক, তুমি যেহেতু মেজর নিয়েছো, মেজর যে সাবজেক্ট নিয়েছো তাকে বেশি করে ফোকাস করতে হবে। কারণ তোমার মেজরের নাম্বারটা, অল নাম্বারও দেখা হবে, কিন্তু মেজরের নাম্বারটাও তার সাথে বেশি ইম্পর্টেন্ট, তাই না? আর মেজরের ক্রেডিটও বেশি। দেখো মেজর পেপারগুলো দেখো 5 করে ক্রেডিট আছে, কিন্তু মাইনরের ক্ষেত্রে দেখো 4 ক্রেডিট, আর দেখো ইন্টার্নশিপের ক্ষেত্রে 2 ক্রেডিট। তার মানে এই যে ক্রেডিটগুলো, ক্রেডিট মানে কি? আমি তোমাকে ক্রেডিট দিলাম, বলি না আমরা যে আমি তোমাকে এই বিষয়ে ক্রেডিট দিলাম। ক্রেডিট মানে গুরুত্ব একটা। গুরুত্ব 5 5 5 যেখানে রয়েছে সেখানেই বেশি।
এখানে 4 বা 2 রয়েছে, তার গুরুত্ব অতটা নেই, তোমরা এমনিতেও বুঝতে পারছো। তাহলে মেজরের যেটা 1 নম্বর পেপার ENGL 5011, সেখানে কি আছে বাবা? ব্রিটিশ ড্রামা ফ্রম দ্য নিও ক্লাসিক্যাল টু দ্য মডার্ন, অর্থাৎ ড্রামা আছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড অবধি। এটা একটা পেপার, এটা মানে ইংলিশ লিটারেচারের পেপার, এটা হচ্ছে ইংলিশ লিটারেচার পেপার, ব্রিটিশ লিটারেচার। সেকেন্ড হচ্ছে ENGL 5012, এখানে কিন্তু ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, ভারতীয়, এখানে কিন্তু ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, অর্থাৎ ভারতীয় সাহিত্যের কথা, ভারতীয় সাহিত্য যেগুলো ইংরাজিতে লেখা হয়েছে তাদের কথা। আর মেজর কোর্স 5013, মানে 3 নম্বর মেজর পেপার, ফিলোলজি অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম, এখানে লিটারারি ক্রিটিসিজম রয়েছে। ক্লিয়ার? তাহলে বেশ ভালো ইন্টারেস্টিং সিলেবাস করেছে। তাহলে এটা তো ওভারঅল সিলেবাস। আমরা ইন ডিটেল সিলেবাসটাকে বুঝবো, ঠিক আছে? আমি তোমাদের ইন ডিটেলও সিলেবাসটাকে বোঝাবো। তাহলে দেখো, সেমিস্টার 5 ইন ডিটেল অ্যানালাইসিস অফ দ্য সিলেবাস। মেজর কোর্স, প্রথম মেজর কোর্স কি নাম তার? ENGL 5011, মানে মেজর পেপার 1, ব্রিটিশ ড্রামা ফ্রম দ্য নিও ক্লাসিক্যাল টু দ্য মডার্ন, অর্থাৎ এখানে ড্রামা পড়তে হবে। কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড? নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড অবধি, অর্থাৎ এখানেই তোমাদের ড্রামা ফ্রামা সব শেষ হয়ে যাচ্ছে, মডার্ন পিরিয়ড অবধি শেষ হয়ে যাচ্ছে। পোস্ট মডার্ন হচ্ছে লাস্ট পিরিয়ড ইংলিশ লিটারেচারে, তোমরা পড়েছো 3rd সেমিস্টারে। তাহলে এখানে কোন কোন ড্রামাগুলো রয়েছে বাবা? এখানে দেখো, মডার্ন পিরিয়ডের মানে নিও ক্লাসিক্যাল থেকে মডার্ন পিরিয়ডে 4টে ড্রামাকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে অলিভার গোল্ডস্মিথের সি স্টুপস টু কনকুয়ার, একটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, একটা হচ্ছে জন গলসওয়ার্থির জাস্টিস, আরেকটা হচ্ছে T.S. এলিয়টের মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল। এই 4খানা নাটক তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে। অলিভার গোল্ডস্মিথ সি স্টুপস টু কনকুয়ার, অস্কার ওয়াইল্ড দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, জন গলসওয়ার্থি জাস্টিস, T.S. এলিয়ট মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল। 4টে নাটকই খুব সুন্দর। তাহলে এই নাটকগুলো থেকে আমাদের অ্যাজ ইউজুয়াল 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস করতে হবে। সব নাটকগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই পড়ার মতো, সবগুলোই পড়ার মতো, সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই ইন্টারেস্টিং, এবং সবগুলো থেকে প্রশ্ন আসবে আমরা জানি। আমরা মোটামুটি এখানের মধ্যে 4টে নাটক থেকে একটা করে অ্যানালাইসিস তো করবই, 4টে নাটক থেকে আমরা একটা করে অ্যানালাইসিস করব, এটা মাথায় রেখো। তার সাথে কোনো দুটো নাটককে বেশি ফোকাস করব, ঠিক আছে? যেমন করেছিলাম এবারে, দেখো আমি ম্যাকবেথ বাদ দিয়ে দিয়েছিলাম, আমি তোমাদের বলেছিলাম যে অন্যান্যগুলো করো, ইজিলি কমন পাবে, পেয়েছো। অন্যান্যগুলো করলে বেশি কোয়েশ্চেন না করে কম কোয়েশ্চেন করে ইজিলি কমন পাওয়া গেছে। তো এই ইজিলি কমন পাওয়ার জন্য আমি এখানেও সিলেক্ট করে দেবো, ঠিক যেটা বাদ দেওয়ার সেটা বাদ দিয়ে দেবো, যেটা প্রয়োজন সেটাকে রেখে দেব। এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, ওটা যখন আমি আলোচনা করব সাজেশন, তখন ওগুলো হয়ে যাবে যে কোনটা পড়বো কোনটা বাদ দেব, তখন ওই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। তাহলে প্রথম মেজর পেপারে 4টে নাটক রয়েছে। সিলেবাস অনেক বড়, শেষ হতে অনেক টাইম লাগবে, অনেক বড় সিলেবাস, ছোটখাটো নয়, দেখেই বুঝতে পারছো প্রচুর বড় সিলেবাস। আচ্ছা, মেজর কোর্স হলো, প্রথম মেজর কোর্স হলো। এবারে সেকেন্ড মেজর কোর্স, তার নাম কি বাবা? তার নাম হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, ENGL 5012, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তাহলে এখানে ভারতীয় সাহিত্য যেগুলো ইংরাজিতে লেখা হয়েছে, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার মানে কি? ইন্ডিয়ান কোনো রাইটার ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখেছেন। তাহলে ইন্ডিয়ান কোনো রাইটার যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখেন
তখন তাকে বলা হয় ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তাহলে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার এটা দেখো অনেক বড় সিলেবাস। এখানে আবার ইউনিট 1-এ পোয়েট্রি, ইউনিট 2-তে ড্রামা, ইউনিট 3-তে ফিকশন, ইউনিট 4-এ নন ফিকশন রয়েছে। তার মানে অনেক বড় সিলেবাস, তাই না? ছোট নয়। কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ সবই পড়তে হচ্ছে। তাহলে ইউনিট 1-এ পোয়েট্রি, পোয়েট্রি মানে কবিতা। কবিতা কি রয়েছে? কবিতা রয়েছে আমাদের হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এটা একটা পোয়েম। অরবিন্দ ঘোষের রিভেলেশনস, জয়ন্ত মহাপাত্রর ডন এট পুরী, এ কে রামানুজনের দ্য স্ট্রাইডার্স, কমলা দাসের এ হট নুন ইন মালাবার, কে কি এন দারুওয়ালার মাইগ্রেশনস, মামাং দায়ের স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। তাহলে এই যে কবিতাগুলো রয়েছে আমাদের 7টা কবি এবং তাদের 7টা কবিতা, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো 7টা কবিতা মানে এখানেই কত বড় সিলেবাস হয়ে গেল। যদি আমরা একটা করেও ব্রড করি 7টা ব্রড এখানেই হয়ে যাবে। যদি আমরা একটা করেই ব্রড করি 7টা থেকে, তাহলে একটাই ব্রড হয়ে যাবে, 7টা ব্রড হয়ে যাবে। আর তোমাদের যেহেতু 4টে ইউনিট দিয়েছে মানে 4টে ইউনিট থেকে একটা করে ব্রড দেবে পরীক্ষাতে। পোয়েট্রি থেকে একটা ব্রড থাকবে, ড্রামা থেকে একটা ব্রড থাকবে, ফিকশন থেকে একটা ব্রড থাকবে, আর নন ফিকশন থেকে একটা ব্রড থাকবে। 4টে ইউনিট থেকে 4টে ব্রড দেবে, তোমাদের দুটো লিখতে হবে। মানে বুঝতেই পারছো বোকার মতো পড়লে হবে না, এখানেও স্মার্ট ওয়ার্ক করতে হবে। কবিতাগুলো পড়বো বাট কবিতা থেকে ব্রড ফ্রড পড়বো না, কারণ কবিতা থেকে ব্রড করতে গেলে 7টা ব্রড করতে হবে। এই বছর তোমরা প্রথম, আমরা তো বলতে পারবো না কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট, তাই না? তাহলে আমরা ড্রামা, ফিকশন আর নন ফিকশনকে ভালো করে ফোকাস করে নেবো। ড্রামা, ফিকশন, নন ফিকশন ফোকাস করে নেবো। হ্যাঁ, আমরা কবিতা থেকে করবো, কি করবো? 2 মার্কস 5 মার্কস। কবিতা থেকে আমরা 2 মার্কস 5 মার্কস করবো, বাট আমরা অ্যাকচুয়ালি ব্রড কোশ্চেনের জন্য ড্রামা, ফিকশন, নন ফিকশনটাকে ফোকাস করব। ড্রামাতে কি আছে বাবা? মহেশ দত্তানি, মহেশ দত্তানি তারা, খুব সুন্দর একটা নাটক মহেশ দত্তানির তারা। দুটো যমজ মেয়ের গল্প, একটা যমজ মেয়ে একটা যমজ ছেলে, যারা কনজয়েন্ট জন্মেছিল। কনজয়েন্ট মানে তাদের যখন জন্ম হয়েছিল তারা একে অপরের সাথে চিটিয়েছিল। এবার হয় না, এক দুটো চাইল্ডের জন্ম হয় মানে টুইন তারা, কিন্তু তারা মানে ঠিকঠাকভাবে ডেভেলপ হয় না, ওই কারণে একে অপরের সাথে জোড়া লেগে থাকে। মানে দুটো বাচ্চা একসাথে জোড়া লেগেছিল, একটি মেয়ে আর একটি ছেলে, তারা এবং ড্যান, তাদের গল্প। তারা এবং তার ভাই ড্যানের গল্প। তারা কনজয়েন্ট চাই, তাদের যখন জন্ম হয়েছিল তারা একে অপরের সাথে চিটিয়েছিল, মানে তারা সম্পূর্ণ আলাদা হয়নি, পৃথক হয়নি। তো সেই গল্প, খুব সুন্দর গল্প মহেশ দত্তানির তারা। সেই তারা তোমাদের নাটকে রয়েছে। তারপর রয়েছে ফিকশন, মুল্ক রাজ আনন্দের একটা শর্ট স্টোরি রয়েছে, দ্য প্যারট ইন দ্য কেজ। এটা একটা শর্ট স্টোরি, ছোট গল্প। আর রয়েছে অরুন্ধতী রয়ের খুব ইম্পর্টেন্ট একটা বুকার প্রাইজ পাওয়া আমাদের মানে কি বলবো নভেল, দ্য গড অফ স্মল থিংস। দ্য গড অফ স্মল থিংস খুব ইম্পর্টেন্ট, অরুন্ধতী রয়। এটা ভবিষ্যতেও কাজে লাগবে, নেট সেট দিলেও দেখবে এটা কাজে লাগবে, এখান থেকে প্রশ্ন হয়। দ্য গড অফ স্মল থিংস, ক্লিয়ার? তাহলে দেখো আমরা এটা বুঝলাম। তাহলে আমরা ফিকশন দেখলাম, একটা নভেল, একটা ছোট গল্প। নন ফিকশন মানে এসে, এখানে দেখো রবি ঠাকুরের আছে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, অরবিন্দ ঘোষের আছে দ্য আইডল স্পিরিট অফ পোয়েট্রি, অমর্ত্য সেনের আছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, ঠিক আছে? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। তাহলে 3টে ফিকশন, নন ফিকশন, 3টে প্রবন্ধ, এটাও আমাদের পড়তে হচ্ছে। এই হলো আমাদের কোন পেপার? ENGL 5012 ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। নেক্সট মেজর কোর্স আমাদের 3, তার মানে ENGL 5013, এর নাম হচ্ছে ফিলোলজি অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম। ফিলোলজি মানে কি বাবা? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিভাবে ডেভেলপমেন্ট হলো
তাকে ফিলোলজি বলা হয়। ল্যাঙ্গুয়েজের সায়েন্স, ল্যাঙ্গুয়েজের যে ইতিহাস তাকে নিয়ে আলোচনা করাকে কি বলা হয় বাবা? ফিলোলজি বলা হয়। আমরা তো লিটারেচার পড়ছি, লিটারেচার তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া তো কমপ্লিট নয়, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। তাহলে এই পেপারে দিয়েছে তোমাদের ল্যাঙ্গুয়েজ রাখা, ল্যাঙ্গুয়েজটা কিভাবে ধারণা জানবে, যে কিভাবে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হলো, কি কি তার বিষয় রয়েছে, এটা হচ্ছে ফিলোলজি। তার সাথে রয়েছে লিটারারি ক্রিটিসিজম। ক্রিটিসিজম রয়ে গেল, মানে এবারে থিওরি আসবে। এই যে ক্রিটিসিজম এখানে ইন্ট্রোডিউস হয়ে গেল, মানে পরের সেমিস্টারে থিওরি গ্যারান্টি। ক্রিটিসিজম মানে কি বাবা? এই যে লিটারেচার পড়ছো, এই লিটারেচারকে কিভাবে অ্যানালাইসিস করা হয়, কিভাবে ইন্টারপ্রেট করা হয়, লিটারেচারের যে ইন্টারপ্রিটেশন, যে অ্যানালাইসিস, সেটাই হচ্ছে ক্রিটিসিজম। ওকে, সেই ক্রিটিসিজম, সেখান থেকে আবার থিওরি ডেভেলপ হবে, বিভিন্ন থিওরি। তো সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদের জানতে হবে, এই সেমিস্টারে ক্রিটিসিজমটাই আমাদের বুঝতে হবে। তাহলে ইউনিট 1-এ দিয়েছে তোমাদের ফিলোলজি, আর ইউনিট 2-তে তোমাদের ক্রিটিসিজম। বিরাট বড় সিলেবাস, মানে শেষ হবে না, পড়েই যাব। যেমন তোমাদের এই সেমিস্টার পড়েই যাচ্ছিলাম, শেষ হতে চাইছিল না। কত পড়িয়েছি বলো তো? সব শেষ করেছি, কিন্তু এমন কোনো টপিক নেই যে পড়াইনি। সব টপিক একটার পর একটা কিন্তু আমি পড়িয়ে শেষ করেছি। এত বড় টপিক ছিল, এত বড় সিলেবাস ছিল, কভার করা যাতা ব্যাপার নয় এই কয়েক মাসের মধ্যে, তাই না? বাট এখানেও আমি কভার করব, যেমন এটা করলাম ঠিক সেরকমই ফোর্থের মতো ফিফথটাকেও কভার করব, এবং ফোর্থে যেমন কমন দিলাম, ফিফথেও সেরকম কমন দেবো, চাপ নেই। তাহলে ইউনিট 1 ইংলিশ ফিলোলজি। ফিলোলজিতে কি বলছে? জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার জেনারেল বৈশিষ্ট্যগুলো কি? প্রথম টপিক। 2 নম্বর, ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস। ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি, আমাদের যে ল্যাঙ্গুয়েজটাকে না ইন্দো ইউরোপিয়ান বলা হয়। ইন্দো মানে আমাদের দিকটা, আমরা যেহেতু ইন্দো ইন্ডিয়ান, আর ইউরোপিয়ান মানে ইউরোপের দিকটা, মানে ইস্ট ওয়েস্ট দুটো তো আমরা পাঠ করেছি, প্রাচ্য পাশ্চাত্য। তার কিভাবে ল্যাঙ্গুয়েজগুলো এলো সব, তার তো একটা ইতিহাস আছে, সেটা জানতে হবে। গ্রিমস ল, ভার্নাস ল, গ্রেট ভাওয়েল শিফট। এবার ল্যাঙ্গুয়েজের কিছু থিওরি আছে, যেমন গ্রিমস ল, ভার্নাস ল, গ্রেট ভাওয়েল শিফট, ওই থিওরিগুলো জানতে হবে। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর অন্যান্য ভাষার প্রভাব, ইনফ্লুয়েন্সেস, মানে ইংরেজি ভাষার উপর অন্যান্য ভাষার প্রভাব, যেমন ল্যাটিন ভাষার প্রভাব, স্ক্যান্ডিনেভিয়ান ভাষার প্রভাব, ফ্রেঞ্চ ভাষার প্রভাব, এগুলো ইনফ্লুয়েন্স বলা হয়। ল্যাটিন ইনফ্লুয়েন্স, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স। আর বলা হচ্ছে ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন মানে কি? শব্দ কিভাবে সৃষ্টি হচ্ছে, শব্দ সৃষ্টি হওয়ার বিভিন্ন প্রসেস আছে। শব্দ তো হঠাৎ করে সৃষ্টি হয় না, বিভিন্ন প্রসেস আছে। যেমন বলা হয় ক্লিপিং, ফোরগ্রাউন্ডিং, ঠিক আছে, উমলট, অ্যাবলট, এরকম অনেক কিছু আছে, ওগুলোকে জানতে হবে সব। তার নাম দিয়েছে কি? ওয়ার্ড ফরমেশন। তারপর দিয়েছে শেক্সপিয়ার অ্যান্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষায় শেক্সপিয়ারের কি প্রভাব, শেক্সপিয়ার লোকটা ইংরেজি ভাষাকে কিভাবে ইনফ্লুয়েন্স করলো, সেটা জানতে হবে। আর দিয়েছে আমেরিকান ইংলিশ। দেখো ইংলিশ তো ব্রিটিশদের ভাষা, তাহলে আমেরিকাতেও তো ইংলিশ চলে, তাহলে আমেরিকাতে যে ইংলিশ চলে সেই ইংরেজি ব্রিটিশ ইংলিশের চেয়ে কিভাবে আলাদা? হ্যাঁ, অনেক আলাদা। আমেরিকান ইংলিশের স্পেলিং আলাদা, ব্রিটিশ ইংলিশের স্পেলিং আলাদা। আমেরিকান ইংলিশের উচ্চারণ আলাদা, ব্রিটিশ ইংলিশের উচ্চারণ আলাদা। এই দেখো না, সিম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কালার, COLOR, কালার, এটা হচ্ছে আমেরিকান স্পেলিং। ব্রিটিশ স্পেলিং কি? COLOUR, এটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং। তাহলে নিচেটা ব্রিটিশ, উপরেরটা আমেরিকান। দেখো স্পেলিং এই পার্থক্য হয়ে গেল। এরকম আরো অনেক পার্থক্য আছে বাবা, এগুলো সবই শিখবো আমরা যখন পড়বো তখন আমরা শিখবো। এখন জাস্ট ইন্ট্রোডাকশন তোমাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি। আর রয়েছে ইন্ডিয়ান ইংলিশ। ইন্ডিয়ান ইংলিশ মানে কি? এই যে আমাদের ভারতীয় ইংলিশ, যে আমরা ইংরেজি বলি, আমাদের ইংরেজি তো আলাদা, আমরা তো ব্রিটিশদের মতো ইংরেজি বলি না, আমাদের ইংরেজি উচ্চারণটাই আলাদা। তাহলে এই যে আমাদের ইংরেজির উচ্চারণ আমরা কেন ব্রিটিশদের চেয়ে আলাদা,
কেন কি উচ্চারণ করছি, সেই বিষয়গুলোকে নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ। তার মানে খুব ইন্টারেস্টিং বিষয়টা। ল্যাঙ্গুয়েজ পড়া মানে ল্যাঙ্গুয়েজ তো জটিল নয়, ল্যাঙ্গুয়েজকে যদি ইন্টারেস্টিং ওয়েতে পড়া হয় তাহলে ল্যাঙ্গুয়েজ ইন্টারেস্টিং। আর যদি মনে করো যে বোরিং ওয়েতে পড়বো তাহলে ল্যাঙ্গুয়েজের মতো বিরক্তিকর জিনিস দুটো নেই, ঠিক আছে। আর হচ্ছে দ্য ফিউচার অফ ইংলিশ অ্যাজ এ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি এই যে ভবিষ্যতে একটা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজে পরিণত হলো বা হয়েছে, আরো ভবিষ্যতে চলবে, তাহলে এই বিষয়টাকে নিয়ে আলোচনা হচ্ছে আমাদের এখানে, দ্য ফিউচার অফ ইংলিশ অ্যাজ এ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? এই হলো ইংলিশ ফিলোলজি। নেক্সট বলছে লিটারারি ক্রিটিসিজম। ক্রিটিসিজম অনেক দিয়েছে, দেখো প্রথমে দিয়েছে আমাদের প্লেটো রিপাবলিক পড়তে হবে। প্লেটোর কি পড়তে হবে? রিপাবলিক সব পড়তে হবে না, একটা টপিক পার্টিকুলারলি থিওরি অফ মাইমেসিস। এই মাইমেসিস সম্পর্কে প্লেটো কি বলছে সেটা পড়তে হবে। মাইমেসিস মানে কি বাবা? ইমিটেশন। যে সাহিত্যিকরা কি করে, বাস্তব জীবন থেকে ইন্সপায়ার হয়ে সেটাকে তাদের সাহিত্যে তুলে ধরে। সেই জীবনে যেটা অভিজ্ঞতা করলো, এক্সপিরিয়েন্স করলো, দেখলো, শুনলো, সেটাকে সে বেস করে তার সাহিত্য বানালো, এটাই মাইমেসিস। এই নিয়ে জানতে হবে রিপাবলিকে প্লেটো কি বলেছে। এবারে আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়বো। পোয়েটিক্সে কি পড়বো? আসপেক্টস অফ ট্র্যাজেডি ফ্রম অ্যারিস্টটলস পোয়েটিক্স। অ্যারিস্টটল ট্র্যাজেডি বলতে কি বোঝে, সেই ট্র্যাজেডি কি, এটা আমাদের পড়তে হবে। তারপর ফিলিপ সিডনির অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, কত রকমের পোয়েট্রি, সেগুলো কি কাজে লাগে, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে পড়তে হবে। তারপর পড়তে হবে জন ডাইডেনের অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি, সেখান থেকে পড়তে হবে ভায়োলেশন অফ দ্য থ্রি ইউনিটিজ। আর পড়তে হবে ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক ডিকশন, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, এখান থেকে। আর পড়তে হবে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন কার গো? কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারারিয়া থেকে। আর পড়তে হবে ম্যাথিউ আর্নল্ডের কালচার অ্যান্ড অ্যানার্কি, ম্যাথিউ আর্নল্ডের বিখ্যাত বই কালচার অ্যান্ড অ্যানার্কি। আর টি.এস. এলিয়টের আইডিয়া অফ ইম্পার্সোনালিটি ইন পোয়েট্রি, সেখানে হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই এসেটা পড়তে হবে। আর পড়তে হবে এফ.আর. লেভিসের গ্রেট ট্র্যাডিশন, তার বিখ্যাত বই দ্য গ্রেট ট্র্যাডিশন থেকে। তবে সিলেবাস কম বড় নয়, ভেবে দেখো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কতগুলো টপিক, 1 2 3 4 5 6 7 8 9, 9টা টপিক, তাই না? আবার দেখো ক্রিটিসিজম, একটা বড় বড় বই, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 18টা টপিক। যদি একদিন করেও ক্লাস করানো হয় তাহলে 18 দিন যায় নাকি? একদিনে তো শেষ করা সম্ভব নয়, এগুলো সম্ভব কি? সম্ভব নয়। একদিনে এগুলো একটাও শেষ হবে না। যদি আমি খুব কম করে ধরলাম যে একদিন করে পড়িয়ে দিয়ে শেষ করে দেওয়া হলো, তাহলে 18 দিন যাবে। আগের পেপারে দাও কতগুলো টপিক, 3টে এসে, 2টো নভেল, একটা ড্রামা, আর এখানে কতগুলো কবিতা, 7টা কবিতা, মানে 7 আর 3 10, 10 আর 2 12, আর 13টা, তাহলে 13টা টপিক এখানে, আর ওখানে 4টে নাটক আছে, তাহলে 18, 13 আর 4, মানে 35টা। 35টা টপিক, এক এক দিনে তো এক একটা টপিক শেষ হবে না নাকি? শেষ হবে কি? টাইম লাগবে। এগুলো বড় বড় টপিক, যেমন নাটক রয়েছে, নাটক বড়, নভেল বড়, এসে বড়, কবিতাগুলো না হয় এক একদিনে একটা করে পড়ানো যায়, নাটকগুলো তো টাইম লাগে, নাটকগুলো তো বড় বড় হয়। তারপর এই ক্রিটিসিজম, থিওরি, তাহলে ওভারঅল তোমাদের সিলেবাস বড় আছে, কিন্তু চাপের কিছু নেই, তোমরা অলরেডি একটা বড় সিলেবাস পড়ে এলে। এই জন্য আমি তোমাদের বলেছিলাম যে গ্র্যাজুয়েশনটা হবে আস্তে আস্তে, তোমাদের কি দেওয়া হবে? প্রেশার দেওয়া হবে। প্রথমে যদি ফার্স্ট সেমিস্টার এই সিলেবাসটা দিয়ে দিত তাহলে তোমাদের কি অবস্থা হতো? তাহলে তোমরা আর কেউ ইংলিশ অনার্স নিতেই না, ওই ফার্স্ট সেমিস্টারই ছেড়ে দিতে, দরকার নেই, এত জটিল বাবা পড়বো না। কিন্তু আস্তে আস্তে আমাদের ব্রেনটা আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছে, ম্যাচিউরিটির সাথে সিলেবাসটা এগোচ্ছে।
ম্যাচিউরিটিকে বুঝে সিলেবাসটা আমাদের এগোচ্ছে, তাই না? তাহলে দেখো, এই আমরা বুঝলাম আমাদের টোটাল সিলেবাস। এবারে তোমরা মার্কস ডিভিশন তো জানো, মেজর পেপার থেকে কি হয়, 2 মার্কসের কোয়েশ্চেন 10টা লিখতে হয় পরীক্ষায়, 5 মার্কসের কোয়েশ্চেন লিখতে হয় 4টে, আর 10 মার্কসের কোয়েশ্চেন লিখতে হয় 2টো। এটা তোমাদের মেজরের ক্ষেত্রে যে কোয়েশ্চেন প্যাটার্ন প্রযোজ্য, টোটাল 60, আর 15 মার্কস তোমাদের ইন্টারনাল এক্সাম থাকে, তাই না? তাহলে এবারে আমি যেমন স্টাডি মেটেরিয়াল প্রত্যেক বছর প্রোভাইড করি তোমাদের, এই বছরও স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব। এই টপিকগুলো থেকে স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, এবং সেই স্টাডি মেটেরিয়াল পড়লে কিন্তু তোমাদের অনেকটা ইজি হয়ে যায় বিষয়টা, সেটা দেখেছো তোমরা এতগুলো সেমিস্টার পড়লে, এখানেও বুঝতে পারবে। তবে একটা কথা, টেনশন নেওয়ার কিছু নেই, আমি যেভাবে পড়াবো একটু সেই জায়গাটাকে ফলো রাখবে, তাহলেই হয়ে যাবে। আমি যেভাবে পড়াবো, যেটা করতে বলবো, যেখান থেকে যেটা যেভাবে করতে বলবো সেইভাবে করতে হবে। কারণ তুমি যদি বলো যে সব টপিক আমি পড়ে নেবো স্যার, নট পসিবল, তুমি পারবে না। তুমি যদি বলো স্যার সব টপিক পড়ে নেবো, সব কোয়েশ্চেন আনসার যত দেবেন দিন আমি করে নেব, পারবে? তুমি পারবে না, মাথাটা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, কারণ সম্ভব নয়। যদি আমাকেও বলা হয়, তোমরা যদি বলো যে স্যার আপনি করে দেখান, তো পারবো না, আমি স্বীকার করছি। আমাকে যদি বলা হয় যে সব টপিক মুখস্থ করে দিতে, আমি স্বীকার করছি আমি পারবো না, পসিবল নয়। এত কোয়েশ্চেন আনসার, এত কিছু মুখস্থ রাখা। আমরা যেরকম আগের সেমিস্টারগুলো ঠিক ট্রিক্স ইউজ করেছিলাম, যাকে স্মার্ট রিডিং বলা হয়। দেখো, হার্ড রিডিং তার সাথে স্মার্ট রিডিং। শুধু হার্ড ওয়ার্ক করলে বাবা সাকসেস পাওয়া যায় না। এই যে অনেকে বলে না যে হার্ড ওয়ার্ক করলেই সাকসেস পাওয়া যায়, না, শুধু হার্ড ওয়ার্ক নয়, হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক। দেখো, আমি এক্সাম্পল দিচ্ছি, এটাকে কেউ কিছু খারাপ ভাবে নিও না। একজন রিক্সা পুলার, একজন ভ্যান পুলার অনেক পরিশ্রম করেন সারা জীবন। যিনি ভ্যান বয়ে যান, ভ্যানে কত মাল বহন বলতো, যিনি রিক্সা চালান, রিক্সার মধ্যে কত তিনি পরিশ্রম করেন, কত মাল তিনি নিয়ে যান, কত মানুষকে চাপিয়ে নিয়ে যান। তিনি তো হার্ডওয়ার্ক করছেন সারা জীবন। বা যিনি একজন মুটে বা কুলি, তিনি মাথায় করে কত বোঝা নিয়ে যান, তাই তো? এটা আমি কিন্তু অন্য কোনো সেন্সে বলছি না, কেউ কিন্তু খারাপ ভাববে না যে আমি কাউকে ছোট করছি, না বাবা, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে তারা তো পরিশ্রম করছেন, হার্ডওয়ার্ক, তারা কই সাকসেসে আসছেন। তাদের সিচুয়েশন যেখানে ছিল সেখানেই চলে আসে, হয়তো আরো খারাপ হয়ে যাচ্ছে ডে বাই ডে। তাহলে হার্ড ওয়ার্ক অনলি নয়, হার্ড ওয়ার্কের সাথে কি করতে হয়, স্মার্ট ওয়ার্ক করতে হয়। কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু স্মার্টলি করতে হবে। গাধার মতো পরিশ্রম করে গেলে হবে না, পরিশ্রমটা বুদ্ধিমত্তার সাথে হবে, তাহলেই তুমি পারবে। এগুলো আমি তোমাদের করিয়ে এসেছি বিগত সেমিস্টারগুলোতে, এই সেমিস্টারও করাবো। এই সেমিস্টারও তোমাদের আমি যেভাবে বোঝাবো সেভাবে করবে, তোমাদের কোনো প্রবলেম নেই, ঠিক ভালো রকম ভাবে উতরে যাবে। প্রত্যেকটা সেমিস্টার যেমন উতরে দিয়েছি, থার্ড সেমিস্টার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেখানেও জিনিসটাকে এমনভাবে পড়িয়েছি, মাথায় ঢুকিয়ে দিয়েছিলাম, ঠিক এখানেও সেইভাবেই হবে। তাহলে দেখো, সিলেবাসটা আমি ডিসকাস করে দিলাম, টোটাল 5th সেমিস্টার মেজরের সিলেবাস। মাইনর, ইন্টার্নশিপ এগুলো আমি ডিসকাস করবো না, এগুলো তোমাদের বিষয়। ইন্টার্নশিপ, মাইনর এগুলো কি দেবে ওগুলো কলেজ জানে, ওগুলো তো আমরা বলতে পারবো না। আমি তো বললাম বিভিন্ন কলেজে কি হবে, বিভিন্ন রকম ভাবে হবে। ইন্টার্নশিপটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকম ভাবে হবে। আর মাইনর সবার তো এক নেই, মাইনর বিভিন্ন জন বিভিন্ন রকম নিয়েছো, তাই মাইনর নিয়েও কোনো আলোচনা হচ্ছে না। যে যেটা মাইনর নিয়েছো সে সেটা দেখে নেবে। আর ইন্টার্নশিপ কলেজ থেকে জানিয়ে দেবে কি করাবে, কোনো প্রজেক্ট, কোনো রিসার্চ পেপার, কোনো ফিল্ড ওয়ার্ক, যা হোক একটা করাবে। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। তাহলে কামিং 5th সেমিস্টারের জন্য প্রত্যেককে বেস্ট উইসেস এবং গড ইজ অলওয়েজ উইথ ইউ। চলো, আজকের ক্লাস এখানেই শেষ।